হাই বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য ক্লাস 11 এর ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টার থেকে গাণিতিক সমস্যার সমাধান করব। এই ভিডিওতে আমি মোট 5খানা প্রশ্ন সমাধান করব। আর এই প্রশ্নের সমাধানগুলো দেখার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, যারা ভেক্টরের উপর এর আগের 8খানা ভিডিও দেখোনি তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই ভেক্টরের উপর আগের ভিডিওগুলো দেখে নাও, ঠিক আছে? যদি না দেখো তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর যে সমাধান আমি করব সেই সমাধান পদ্ধতি তোমরা ঠিক করে বুঝতে পারবে না, তাই অবশ্যই ভিডিওগুলো তোমাদের দেখা উচিত। তো চলো, প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে এটা দেখা যাচ্ছে। দুটি সমান বলের লব্ধির মান সমান বল দুটির যে কোনো একটির সমান হলে বল দুটির মধ্যবর্তী কোণটির মান কত? তোমরা নিশ্চয়ই জানো যে বল হচ্ছে ভেক্টর রাশি, এবং যেহেতু আমরা ভেক্টর চ্যাপ্টারের উপর সমস্যার সমাধান করছি তাই অবশ্যই যে রাশিগুলো নিয়ে আমরা কাজ করব অবশ্যই সেগুলো ভেক্টর রাশি হবে। তো এখানে বলেছে কি, দুটো সমান বলের লব্ধির মান, তাহলে কি বল দুটো কিরকম সমান মানের বল হবে, আর তাদের লব্ধির মান বল দুটো যে কোনো একটির সমান। এর অর্থ হচ্ছে কি, দুটো বলের লব্ধির মান ওই দুটো বলের প্রত্যেকটার সাথে সমান। তো সাধারণত আমরা জানি যে আর যদি লব্ধি ভেক্টর হয় তাহলে সেই লব্ধি ভেক্টর মানের বর্গ কি হয়, ভেক্টর দুটোর বর্গের সমষ্টি প্লাস 2 ইন্টু ভেক্টর দুটোর মানের গুণফল ইন্টু কস অফ থিটা, যেখানে থিটাটা হচ্ছে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ। দেখো, যদি এইরকমভাবে একটি ভেক্টর ক্রিয়াশীল হয় এবং আরেকটি ভেক্টর যদি এইভাবে ক্রিয়াশীল হয়, আমি ধরে নিচ্ছি এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, তাহলে যে লব্ধি ভেক্টরটা যদি আমরা এটাকে একটা সামান্তরিক হিসাবে যদি বিবেচনা করি, তাহলে তাদের লব্ধি ভেক্টর এই দুটো বল যে বিন্দু থেকে ক্রিয়াশীল হচ্ছে সেই বিন্দু থেকে সামান্তরিকের যে কর্ণটা পাওয়া যাবে সেই কর্ণটার দৈর্ঘ্যই হবে এই দুটো লব্ধি ভেক্টরের, এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টরের মানের সমান হবে, ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পি ভেক্টর আর কিউ ভেক্টরের লব্ধি ভেক্টর এখানে আর ভেক্টর, এখন এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা, সেটা আমরা এখানে ধরে নিলাম। তাহলে এই তিনটে ভেক্টরের মধ্যে সম্পর্কটা কি, আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা, যেখানে আরটা হচ্ছে, এখানে যে আরটা দেখতে পাচ্ছি এই আরটা হচ্ছে এই দুটো ভেক্টর অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি ভেক্টর। তো সেই লব্ধি ভেক্টরের মান অর্থাৎ আর স্কোয়ার ইকুয়ালস টু ভেক্টর দুটোর মানের বর্গের সমষ্টি প্লাস 2 ইন্টু ভেক্টর দুটোর মানের গুণফল ইন্টু কস অফ ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ। তো এক্ষেত্রে এটা আমরা জানি, এক্ষেত্রে আমাদের কি দিয়ে দিয়েছে, এক্ষেত্রে আমাদের দিয়ে দিয়েছে বল দুটোর মান সমান অর্থাৎ পি ইকুয়ালস টু কিউ, এবং সেটা লব্ধি ভেক্টরের মানের সাথে সমান। তাহলে এখানে আমরা ধরে নেব পি কিউ হলো বল দুটোর মান এবং আর হলো পি ভেক্টর ও কিউ ভেক্টরের লব্ধির মান। থিটাটা কি, পি ভেক্টর ও কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ, যেটা আমাদের এখানে নির্ণয় করতে বলেছে। তো আমরা এখানে থিটাটা বার করব। তো দেখো, আমরা এখানে বসিয়ে দিই পি কিউ আর আর প্রত্যেকের সমান, তাহলে আর স্কোয়ারের জায়গায় আমরা এখানে পি স্কোয়ার লিখে দিতে পারি ইকুয়ালস টু পি স্কোয়ার যেরকম আছে সেরকম লিখে দিতে পারি, প্লাস কিউ স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস 2p ইন্টু কিউ এর জায়গায় লিখবো পি, কারণ এখানে পি কিউ আর সমান, ইন্টু কস অফ থিটা। তাহলে বন্ধুরা এখানে কি পাচ্ছি, পি স্কোয়ার এখানে হয়ে গেল 2p স্কোয়ার প্লাস এখানে হয়ে গেল 2p স্কোয়ার ইন্টু কস থিটা। এবার বন্ধুরা এই যে 2p স্কোয়ার আছে আমি এইদিকে নিয়ে চলে আসছি, তো পি স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার ইকুয়ালস টু 2p স্কোয়ার কস থিটা। তাহলে এখান থেকে পাচ্ছি মাইনাস পি স্কোয়ার ইকুয়ালস টু 2p স্কোয়ার কস থিটা। এবার এই পি স্কোয়ার দুই দিক থেকে ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা কি পাচ্ছি,
নেক্সট স্টেপে আমরা লিখব 2 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু -1, তাই তো? পি স্কয়ার কেটে গেল, তাহলে 2 cos থিটা ইকুয়ালস টু -1। তাহলে বন্ধুরা cos থিটা ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি? cos থিটা ইকুয়ালস টু আমরা পাচ্ছি -1/2। এবার বন্ধুরা তোমাদের এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে, cos থিটার মান -1/2 কখন হয়? যখন থিটার মান 120 ডিগ্রি হয়। তাহলে এখানে -1/2 এর জায়গায় আমরা কত লিখব? cos 120 ডিগ্রি। সুতরাং থিটার মান আমরা কি পেলাম? 120 ডিগ্রি। তাহলে বন্ধুরা এটাই আমাদের উত্তর, যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন 120 ডিগ্রি হবে তখনই দুটো সমান বলের লব্ধির মান বল দুটোর সাথে সমান হবে। তো এটাই হচ্ছে এখানে থিটার মান 120 ডিগ্রি। তাহলে খুব সহজ একটি প্রশ্ন ছিল, তাই তো? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা এবার দ্বিতীয় প্রশ্নতে চলে যাই। বন্ধুরা তাহলে 2 নম্বর প্রশ্ন কি আছে দেখো, বলছে এ ও বি বিন্দু দুটির স্থানাঙ্ক যথাক্রমে 5, -2, 1 ও 3, 4, 5 হলে আমাদের কি বার করতে হবে? এবি ভেক্টরের মান আমাদের কত সেটা বার করতে হবে। তো সবার প্রথমে আমরা এবি ভেক্টরটা বার করব। তো বন্ধুরা যখন দুটো বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে তখন এই দুটো বিন্দুর আমাদের কি বার করতে হবে? অবস্থান ভেক্টর বার করতে হবে। অবস্থান ভেক্টর বার করার পর তারপর আমরা এবি ভেক্টরটা বার করব। এখানে এই এবি ভেক্টরটাকে বলা হবে সরণ ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর। আমি এর উপরেও ভিডিও বানিয়েছি, তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও, ঠিক আছে? তো আমি এখানে ছবির মাধ্যমে তোমাদের এই অঙ্কটা একটু বোঝানোর চেষ্টা করি। ধরে নেওয়া যাক এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এবং আমি কিন্তু একদম বাস্তবিক ছবি এখানে আঁকছি না, তোমাদের বোঝানোর সুবিধার্থে জাস্ট এইখানে ছবিটা আঁকছি। 5, -2, 1 এখানে এটা যেহেতু 3টে স্থানাঙ্ক দেওয়া আছে তার মানে এখানে এটা ত্রিমাত্রিক হচ্ছে, ঠিক আছে? ত্রিমাত্রিক হচ্ছে। ধরে নেওয়া যাক এখানে একটি বিন্দু আছে এ বিন্দু, এবং এই এ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে 5, -2, 1, এবং আরেকটি বিন্দু আছে ধরে নাও এখানে বি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে 3, 4, 5। তাহলে বন্ধুরা এই 3টে অক্ষ যে বিন্দুতে ছেদ করেছে সেটাকে আমরা বলি মূল বিন্দু। এখন মূল বিন্দু থেকে যদি আমি এ বিন্দু যুক্ত করে দিই এবং তারপর এ বিন্দুর দিকে যদি আমরা অ্যারো দিয়ে দিই তাহলে এখানে ওয়ে ভেক্টরটাকে আমরা বলবো এ বিন্দুর অবস্থান ভেক্টর। তো সেই ভেক্টরটা কি হবে আমরা সেটা খুব সহজেই বার করতে পারি। ওয়ে ভেক্টরটা হবে, এটা যেহেতু এ বিন্দুর স্থানাঙ্ক তাহলে হবে 5 i ক্যাপ, তারপর মাইনাস আছে এখানে মাইনাস দেবো, -2 j ক্যাপ প্লাস 1 k ক্যাপ। তো 1 k ক্যাপ মানে আমরা এখানে k ক্যাপ লিখবো, ঠিক আছে? আচ্ছা, একইভাবে আমরা আবার যখন ও থেকে বি বিন্দু যুক্ত করে দেবো তখন আমরা আর এরকম অ্যারো দিয়ে দিলে আমরা পেয়ে যাব ওবি ভেক্টর। এই ওবি ভেক্টরটা কি হবে? বি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে সেই ওবি ভেক্টরটা কত হবে? এই ওবি ভেক্টরটা হবে, যেহেতু এটা বি বিন্দুর স্থানাঙ্ক তাহলে এখানে লিখব 3 i ক্যাপ প্লাস 4 j ক্যাপ প্লাস 5 k ক্যাপ। খুব সহজ ছিল, তাই না? খুব সহজ। এখন বন্ধুরা আমাদের বার করতে বলেছে এবি ভেক্টরের মান। তো আগে আমরা এবি ভেক্টর বার করব। এ বি মানে এ থেকে বি এর দিকে আমরা এরকম অ্যারো দেব। এখানে এবি ভেক্টরটাকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট ভেক্টর বা সরণ ভেক্টর। তো সুতরাং আমরা এখানে এবি ভেক্টরটার যেটা সূত্র হবে সেটা কি দেখো, সেটা কি করে পাবো? এখানে বি লাস্টে আছে, তো এক্ষেত্রে আমরা লিখবো সবার প্রথমে ওবি মাইনাস ওএ। তোমরা যদি বলো যে স্যার এটা কি করে হলো, এটা কি করে হলো, তাহলে দেখো তাও সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো ও এ বি এটা একটা ত্রিভুজ, তাই না? তো এখানে আমরা ভেক্টরের যদি ত্রিভুজ সূত্র প্রয়োগ করি তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো যে এই ওএ ভেক্টরটা আর এবি ভেক্টরটা এটা হচ্ছে ক্রমান্বয়ে গৃহীত দুটো ভেক্টর। তাহলে এই দুটো ক্রমান্বয়ে গৃহীত দুটো ভেক্টরের সমষ্টি বা যোগফল এই তৃতীয় ভেক্টরটার সমান হবে, অর্থাৎ ওএ ভেক্টর প্লাস এবি ভেক্টর ইকুয়ালস টু আমরা পাবো ওবি ভেক্টর। এটাই হচ্ছে ত্রিভুজ সূত্র। এবার বন্ধুরা এবি ভেক্টর ইকুয়ালস টু তাহলে কি পাবো?
তাহলে ওবি ভেক্টরটা যা আছে তাই থাকবে, আর ওএ ভেক্টরটা ডান দিকে চলে গেল। তাহলে আমরা পেয়ে গেলাম ওবি ভেক্টর মাইনাস ওএ ভেক্টর ইকুয়ালস টু এবি ভেক্টর। দেখো এটাই আমি এখানে লিখেছি। এটা মনে রাখার উপায় হচ্ছে যখন আমরা এবি ভেক্টর বার করব তখন লিখবো ওবি, মানে দ্বিতীয় যে বিন্দুটা আছে সেটা দিয়ে তার অবস্থান, মানে দ্বিতীয় বিন্দুটা যেটা বি বিন্দু তার অবস্থান ভেক্টরটা আগে লিখবো, মাইনাস দিয়ে প্রথম বিন্দুর অবস্থান ভেক্টরটা লিখবো। খুব সহজ ছিল। এবার বন্ধুরা আমরা মাইনাস করে দেবো, খুব সহজ। মাইনাসটা করা তো অত্যন্ত সহজ। 3i প্লাস 4j প্লাস 5k মাইনাস 5i মাইনাস 2j প্লাস k। এবার বন্ধুরা এই 3i এর সাথে 5i বিয়োগ হবে, 4j এর সাথে মাইনাস 2j বিয়োগ হবে, আর 5k এর সাথে k বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে আমরা ব্র্যাকেটটা তুলে দিই। 3i প্লাস 4j, আমি এটা পুরো ডিটেলে করছি, তোমরা এখানে যদি স্টেপ জাম্প দিতে চাও সেটা দিতে পারো। ঠিক আছে, সবাই তো আর একই রকম ভাবে বুঝতে পারে না, আমি সবার জন্যই ভাবনা চিন্তা করে লিখছি। তোমরা যদি স্টেপ জাম্প করে ক্যালকুলেশন করতে যদি চাও তাহলে করে নিতে পারো অবশ্যই। তাহলে 5i ক্যাপ আর মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ। এবার বন্ধুরা 3টে i থেকে 5টা i বাদ দিচ্ছি, তাহলে কত হবে? মাইনাস 2i হবে। 4টে j, 2টো j, তাহলে 6খানা j হবে। 5টা k থেকে একটা k বাদ দিচ্ছি, তাহলে 4টে k হবে। তাহলে বন্ধুরা আমরা পেয়ে গেলাম এবি ভেক্টরটা পেয়ে গেলাম। এখন কোন একটা ভেক্টর যদি আমরা পেয়ে যাই এই রকম একক ভেক্টরের রূপে যদি আমরা পেয়ে যাই, তাহলে সেই ভেক্টরটার মানটা বার করা খুব সহজ। সেই ভেক্টরটার মান কি হবে? এবি ভেক্টরটার মান আমরা এইভাবে লিখতে পারি, অথবা আমরা শুধুমাত্র এইভাবেও লিখতে পারি এবি। তো বন্ধুরা এই জায়গাটা প্রশ্নতে দিচ্ছি এবি ভেক্টরের মান। এখানে এবি ভেক্টরের মান এইভাবে না লিখে এখানে অ্যারোটা নাও দিতে পারতো, শুধু বলতে পারতো যে এবির মান কত। তাহলে কিন্তু আমাদের কি করতে হতো? আগে এবি ভেক্টরটা বার করতে হতো, তারপর আমরা মানটা বার করতাম, এইভাবে যেভাবে আমি করছি। তাহলে মানটা বার করা খুব সহজ। এরকম বর্গমূলের ভেতরে দিয়ে i এর সহগ কত? -2, তাহলে -2 এর হোল স্কোয়ার দেবো, প্লাস j এর সহগ 6, তাহলে 6 এর হোল স্কোয়ার দেবো, প্লাস k এর সহগ 4, তাহলে 4 এর হোল স্কোয়ার দেবো। তাহলে এখানে কত হয়ে গেল? 4 প্লাস 36 প্লাস 16, এত একক। হ্যাঁ, এটা একক হবে। তাহলে 36 আর 4 40, 40 আর 16 অর্থাৎ 56 এত একক। এটাকে তোমরা আরেকটু ছোট করে নিতে পারো, তো আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্যই তোমাদের বললাম এটা এতটা রাখলেও হবে, এছাড়া ছোট করতে পারো, দশমিকেও নিয়ে আসতে পারো ক্যালকুলেটর প্রয়োগ করে। এটাই হচ্ছে আনসার। দেখো কত সহজ প্রশ্ন, তাই না? প্রশ্নটা খুব সহজ ছিল, সমাধানও খুব সহজ। এবার চলো আমরা 3 নম্বর প্রশ্নের সমাধানে যাব। ঠিক আছে, চলো বন্ধুরা 3 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। এ ভেক্টর ও বি ভেক্টর, এই ভেক্টর দুটো পরস্পর লম্ব হলে নিচের কোনটি সঠিক হবে? তাহলে পরস্পর লম্ব বলে দিয়েছে, তার মানে দেখো এরকম একটি ভেক্টর আছে, এরকম একটি ভেক্টর আছে, এইরকম দুখানা ভেক্টর আছে। ধরে নেওয়া যায়, আমি এখানে ধরে নিলাম এই ভেক্টরটা এ ভেক্টর, আর এই ভেক্টরটা ধরে নিলাম বি ভেক্টর। ঠিক আছে, তাহলে বন্ধুরা নিচের কোনটা সত্য হবে? যদি এই ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ অর্থাৎ থিটাটা যদি 90 ডিগ্রি হয়। ঠিক আছে, যদি 90 ডিগ্রি হয়, তাহলে বন্ধুরা দেখো এটা তোমাদের মনে রাখা উচিত, কারণ এই জিনিসটা আমাদের মনে রাখলে আমাদের অনেক অঙ্ক সহজ হয়ে যায়। দেখো বন্ধুরা, আমরা ডট প্রোডাক্ট অর্থাৎ দুখানা ভেক্টর যদি আমাদের এরকম ডট প্রোডাক্ট বা ডট গুণ যদি করতে দেয়, তাহলে আমরা তার জন্য যে সূত্রটা প্রয়োগ করি সেটা হলো কি? এবি কস থিটা। এবি কস থিটা, যেখানে এ হলো এ ভেক্টরের মান, বি হলো বি ভেক্টরের মান, এবং থিটা হলো এই ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ, যেটা এক্ষেত্রে বলে দিয়েছে 90 ডিগ্রি। তাহলে বন্ধুরা যদি থিটাটা 90 ডিগ্রি হয়, তাহলে আমরা কি পাবো? এবি কস 90 ডিগ্রি, কারণ এখানে দেওয়া আছে থিটাটা 90 ডিগ্রি। তাহলে বন্ধুরা এখানে আমরা পাচ্ছি এবি, এবার কস 90 ডিগ্রির মান কত হয়? 0 হয়, সুতরাং গুণ 0। তাহলে 0-র সাথে এবিকে গুণ করলে আমরা কি পাবো? 0 পাবো, কারণ এটা একটা মান, কোন একটা মানের সাথে যখন আমি 0 গুণ করি তখন আমরা পাই কি? 0 পাই। তাহলে বন্ধুরা আমরা কি পেলাম? এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু 0, অর্থাৎ এখানে সি অপশনটা সঠিক হবে।
এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার এখানে ডট প্রোডাক্ট কেন নিলেন, এখানে যদি আমি ক্রস নিতাম তাহলে কি পেতাম? তাহলে বন্ধুরা সেটাও তোমরা দেখে নিতে পারো, যদিও এক্ষেত্রে উত্তর হচ্ছে সিটা হচ্ছে আমাদের এখানে উত্তর হবে। কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর জন্য আমি এখানে বলে দিই, যদি আমরা ক্রস ভেক্টর এখানে নিতাম, দুটো ভেক্টরে যদি আমরা ক্রস গুণ করতাম, তাহলে আমরা জানি সবসময় এখানে আমরা একটা ভেক্টর পাবো। দুটো ভেক্টরে ক্রস গুণ বা ভেক্টর গুণ সবসময় আমাদের একটা ভেক্টর দেয়, ঠিক আছে? তাহলে কি আমরা এটা উত্তর হিসাবে পাবো? এটা তো পাওয়া সম্ভবই না, কারণ দুটো ভেক্টরে ক্রস গুণ করলে সবসময় আমরা ভেক্টর পাই, তো সুতরাং 1 হওয়া সম্ভব না, তো এই উত্তরটা তো হবেই না, ঠিক আছে? তাহলে কি এটা হবে? তাহলে দেখি করে। আচ্ছা, ক্রস গুণের ক্ষেত্রে যেটা সূত্র হয় সেটা হলো এবি সাইন থিটা, আর একটা ভেক্টর থাকবে। ভেক্টরটা কি? এটা হচ্ছে একক ভেক্টর। এই একক ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুটোকে গুণ করলে যে ভেক্টরটা পাওয়া যায় সেই ভেক্টরটার হচ্ছে অভিমুখে একটা একক ভেক্টর। মানে এ ভেক্টর এইভাবে কাজ করছে, বি ভেক্টর এইভাবে কাজ করছে, দুটোর মধ্যবর্তী কোণ থিটাটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই দুটো ভেক্টর আমি এ এর সাথে বি গুণ করছি, তাই না? এর সাথে বি গুণ করছি, তাহলে আমরা এর সাথে বি গুণ করছি, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে আমি যাচ্ছি, তাই এদের গুণফলে যে ভেক্টরটা পাবো সেটা উপরের দিকে ক্রিয়াশীল হবে। অর্থাৎ এই যদি বোর্ডের মধ্যে এ ভেক্টর এদিকে আছে, বি ভেক্টর এদিকে আছে, তাহলে এদের গুণফল যে ভেক্টরটা পাবো সেটা বোর্ড থেকে লম্বভাবে বাইরের দিকে বেরোবে, এবং সেই ভেক্টরটা হবে এ ভেক্টর গুণ বি ভেক্টর। এটাকে আমরা সি ভেক্টর হিসেবে ধরে নিতেই পারি, আর এই সি ভেক্টরের অভিমুখে একক ভেক্টরটাই হবে এখানে এন ক্যাপ, ঠিক আছে? তাহলে বন্ধুরা এখন আমি থিটার জায়গায় কত বসাবো? 90 ডিগ্রি বসাবো। তাহলে এবি সাইন 90 ডিগ্রি ইন্টু এন ক্যাপ। তাহলে এখানে আসলো এবি সাইন 90 মান হয় 1 ইন্টু এন ক্যাপ। তাহলে এখানে আসলো এবি এন ক্যাপ। তাহলে বন্ধুরা আমরা এইরকম কিছু একটা জিনিস আমি পাচ্ছি, যেখানে আমরা এটা বলতে পারছি না, তাই না? এটা তাহলে হবে না, তাহলে এটা হচ্ছে না। তাহলে দুটো ভেক্টর যখন পরস্পর লম্ব হয় তখন সবসময় দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বা স্কেলার গুণ বা ডট গুণ সবসময় শূন্য হয়, এটা তোমাদের মনে রাখতে হবে। এখন বন্ধুরা এই প্রশ্নটা যদি এখানে বলে দিত, আমি এখানে আলাদা করে তোমাদের এই প্রশ্নটা লিখে করাচ্ছি না, প্রশ্নটাকে একটু আমি যদি পাল্টে দিই, যদি বলি এ ভেক্টর বি ভেক্টর দ্বয় পরস্পর যদি সমান্তরাল হয় তাহলে নিচের কোন সম্পর্কটা সঠিক হবে? সমান্তরাল। তাহলে বন্ধুরা সেই জিনিসটা আমি এখানে করে দিচ্ছি, যদি সমান্তরাল হয়, ঠিক আছে? এই অংশটা তোমরা লিখে নাও, আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, এটা লম্বর জায়গায় আমি সমান্তরাল করে দিয়েছি, ঠিক আছে? এটা এরকমই থাক। এটার জায়গায় আমি কি করলাম, যদি সমান্তরাল হতো। যদি সমান্তরাল হতো তাহলে কি হতো? তাহলে তখন বন্ধুরা আমরা ক্রস করতাম, হ্যাঁ ক্রস করতাম। ক্রস করে দেখো আমরা কি পাবো, তখন আমরা লিখবো এবি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। তো বন্ধুরা যখন সমান্তরাল হবে তখন থিটার মান কত হবে? 0 ডিগ্রি হবে, ঠিক আছে? দুটো ভেক্টর যদি এইভাবে যদি থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়। আর এই দুটো ভেক্টর আমি এখানে ধরে নিচ্ছি, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তারা যদি একই অভিমুখে যদি ক্রিয়াশীল হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি, বা যদি বিপরীত অভিমুখে যদি ক্রিয়াশীল হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণটা 180 ডিগ্রি হবে। তো এই হিসাবে থিটার মান 0 ডিগ্রি হতে পারে, 180 ডিগ্রিও হতে পারে, ঠিক আছে? দুটো ক্ষেত্রে কিন্তু সমান্তরাল হচ্ছে। তো সমান্তরালের ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে থিটার মান 0 ডিগ্রি বা 180 ডিগ্রি। তো আমি এখানে 0 ডিগ্রি বসাচ্ছি, তোমরা 180 ডিগ্রিও বসাতে পারো, কোনো অসুবিধা নেই, একই আসবে। তাহলে সাইন 0 ডিগ্রি ইন্টু এন ক্যাপ, তাহলে আসলো এবি। বা সাইন 0 ডিগ্রির মান তোমরা জানো নিশ্চয় কত কত হয়? 0 হয়। তাহলে ইন্টু 0 ইন্টু এন ক্যাপ। এবার 0 মানের সাথে যখন কোনো একটা মানকে গুণ করা হয় তাহলে আমরা কি পাবো? 0 পাবো। 0 ইন্টু এন ক্যাপ, 0 ইন্টু এন ক্যাপ, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি পাচ্ছি? তাহলে এখানে আমরা পাচ্ছি 0-র সাথে যখন আমরা এন ক্যাপকে গুণ করব তখন আমরা কি পাবো? তখন আমরা এখানে
একটা জিরো ভেক্টর পাবো। এটা সবসময় বন্ধুরা তোমরা জানবে যে কোনো একটা ভেক্টরের সাথে যখন আমরা জিরো গুণ করব, সেটা আগে গুণ করি কি পরে গুণ করি, এখানে কোনো ভেক্টরের সাথে কোনো একটা সংখ্যা বা স্কেলারকে গুণ করা মানে কিন্তু ডট গুণ বা ক্রস গুণ বোঝায় না। ওটা বীজগণিতে যেরকম সাধারণ গুণ আমরা করি ঠিক সেরকম ভাবে আমরা এখানে ডট আকারেও লিখতে পারি, ক্রস আকারেও লিখতে পারি। তো এখানে আমরা জিরো আগেও লিখতে পারি, পরেও লিখতে পারি। তাহলে এখানে আমরা কি পাবো? সবসময় জিরো ভেক্টর পাবো। এটা সবসময় মাথা রাখবে, এই ধর্মটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে জিরোর সাথে এন ক্যাপকে গুণ করলে আমরা কি পাবো? জিরো ভেক্টর পাবো। তো বন্ধুরা আমরা কি পেলাম? দুটো ভেক্টর যদি পরস্পর সমান্তরালভাবে ক্রিয়াশীল হয়, একই অভিমুখে বা বিপরীত অভিমুখে ক্রিয়াশীল হয়, তাহলে সেক্ষেত্রে দুটো ভেক্টরের ক্রস গুণ বা ভেক্টর গুণ সবসময় আমরা যেটা পাবো সেটা হচ্ছে জিরো ভেক্টর পাবো। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে মানে যদি সমান্তরাল হয় তাহলে ক্রস প্রোডাক্ট বা ক্রস গুণ জিরো ভেক্টর আসবে, আর যখন দুটো ভেক্টর পরস্পর লম্ব হবে, একটার সাথে একটা দাঁড়িয়ে থাকবে, লম্ব হবে, তখন ওই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বা ডট গুণ কি হবে? শূন্য হবে। এখানে শূন্য কিন্তু মান, আর এখানে শূন্য কিন্তু ভেক্টর, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে বন্ধুরা, 4 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে দেখো। প্রশ্ন বলা হচ্ছে যে এম এর মান কত হলে এ ভেক্টর ইকুয়ালস টু 4i প্লাস mj এবং বি ভেক্টর ইকুয়ালস টু 8i মাইনাস 4j প্লাস 9k পরস্পর লম্ব হবে। তো বন্ধুরা এক্ষুনি যে আমরা 3 নম্বর প্রশ্নের সমাধানটা দেখলাম, সেই সমাধান থেকে আমরা একটা সিদ্ধান্ত পেলাম, যেটা ছিল কি এ ভেক্টর আর বি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে ওই দুটো ভেক্টরের ডট গুণ বা স্কেলার গুণ কি হয়? শূন্য হয়, একটা মান, তাই তো? শূন্য হয়। তো সেটারই সাহায্য নিয়ে আমরা এখানে করব। তাহলে এখানে যেহেতু এ ভেক্টর এবং বি ভেক্টর বলেছে পরস্পর লম্ব বলেই দিয়েছি, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি যে এ ভেক্টর আর বি ভেক্টরের ডট গুণ শূন্য হবে। তাহলে লিখবো যেহেতু, এবং সেখান থেকে দেখো আমরা খুব সহজে এমটা বার করে নেবো, যেহেতু এ ভেক্টর লম্ব বি ভেক্টর, অতএব আমরা কি লিখতে পারি? অতএব এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু হবে শূন্য। এটা একটা সংখ্যা। এখন বন্ধুরা আমরা দুটো ভেক্টরের ডট গুণ খুব সহজেই করতে পারি, তাই না? সেটা কিরকম ভাবে দেখো। তাহলে এ ভেক্টরটাকে আমি এখানে লিখবো 4i ক্যাপ প্লাস এম জে ক্যাপ, আর এখানে কিন্তু কে নেই, ঠিক আছে? কে এর অংশটা নেই। আর এখানে বি ভেক্টরটা হচ্ছে 8i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 9k ক্যাপ ইকুয়ালস টু শূন্য। আচ্ছা, এবার বন্ধুরা কি করতে হবে? এবার আমাদের আসল জায়গা, যেটা কি যখন আমরা ডট গুণ করি তখন আমাদের কি করতে হবে? আই এর সহগ আর আই এর সহগ গুণ হবে। তাহলে 4 গুণ 8, এটা তোমরা স্টেপ জাম্প করতে পারো, ডাইরেক্টলি করতে পারো, 4 8 32, এইভাবে একেবারে ডাইরেক্ট লিখতে পারো। প্লাস দেবো যে সহগ গুণ করবো, অর্থাৎ m ইন্টু মাইনাস 4 প্লাস কে সহগ গুণ করবে। এখানে কে এর কোনো সহগ নেই, তার মানে বুঝে নিতে হবে এখানে জিরো আছে, কারণ এখানে আমরা এটাকে এ ভেক্টরটাকে এইভাবে লিখতে পারি 4i প্লাস mj প্লাস 0k, তাই না? 0k মানে 0 হয়, তার মানে এইভাবে লিখতে পারি। তার মানে এ ভেক্টরে কে এর সহগ কত আছে? 0, আর এখানে কে এর সহগ কত আছে? 9, ইকুয়ালস টু কত হবে? 0। বাহ, এত সহজ, তাই না? দাদু ছিল মজার জিনিস। তাহলে এবারে আমরা ক্যালকুলেশন করে নিই। 4 8 32, এখানে হবে মাইনাস 4m, এটা তো 0 হয়ে গেল, তাহলে লেখার দরকার নেই, ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে এখান থেকে আমি পাচ্ছি 4m ইকুয়ালস টু 32, তাহলে 4 আর এদিকে 32 কেটে গেল, 8 হলো, অর্থাৎ m ইকুয়ালস টু 8। তো বন্ধুরা আমরা উত্তর পেয়ে গেলাম m এর মান যদি 8 হয় তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর লম্ব হবে। তাহলে এটা হচ্ছে উত্তর। এগুলো সবই ছোট ছোট প্রশ্ন, ঠিক আছে? যেহেতু আমি এটা গাণিতিক সমস্যার উপর প্রথম ভিডিও বানিয়েছি, তাই এখানে আমরা খুব ছোট ছোট প্রশ্নগুলো নিয়েই এখন আলোচনা করব। তারপরে আস্তে আস্তে আমরা একটু জটিলতর প্রশ্নের দিকে যাব, ঠিক আছে? অবশ্যই তোমরা সেগুলো দেখতে থাকো। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করো। আর যারা এই চ্যানেল প্রথম এসছো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে যে বেল আইকন আছে সেটাকে ক্লিক করে অল অপশনটাতে ক্লিক করে দিও, ঠিক আছে? আচ্ছা, তো আমরা 4 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম m = 8। আর আরেকটা কথা বলি,
তোমাদের যদি নিজস্ব কোনো সমস্যা থাকে ভেক্টরের উপর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে সেটা কমেন্ট করে জানাও, ঠিক আছে? আমি তার উপর আলাদা করে ভিডিও বানিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। তো এবার আমরা 5 নম্বর প্রশ্ন সমাধানে যাই। বন্ধুরা 5 নম্বর প্রশ্ন দেখো, প্রশ্নটা অত্যন্ত সহজ একটি প্রশ্ন। প্রশ্নে বলছে যে এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর এর মান যথাক্রমে 12, 5 এবং 13 একক, এবং এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু সি ভেক্টর, তাহলে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? দেখো বন্ধুরা, এই প্রশ্নটাতে যে এই যে সম্পর্কটা এখানে দিয়েছে, এই সম্পর্কটা থেকেই বোঝা যাচ্ছে যে সি ভেক্টর হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টর এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর, ঠিক আছে? তো এই হিসাবে আমি এখানে দেখো, আমি যদি এটাকে এ ভেক্টর ধরি যার মান 12, তাই এখানে একটু বড় করে অঙ্কন করলাম। বি ভেক্টরটা যেহেতু তার মান 5, তাই এটাকে আমাকে এরকম ছোট করে অঙ্কন করতে হবে। এটা বি ভেক্টর যার মান 5। তাহলে বন্ধুরা এটাকে আমি যদি সামান্তরিকটাকে সম্পূর্ণ করি, তাহলে এর লব্ধি ভেক্টর এটা হবে সি ভেক্টর, ঠিক আছে? তাহলে এদের মধ্যবর্তী কোণ এ ভেক্টর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। এবার বন্ধুরা দেখো, এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? যদি সি ভেক্টরটা লব্ধি ভেক্টর, তাহলে আমরা এখানে লিখতে পারি সি ভেক্টরটার মানের বর্গ ইকুয়ালস টু এই দুটো ভেক্টরের মানের বর্গের যোগফল প্লাস 2 ইন্টু মান দুটোর গুণফল ইন্টু কস অফ থিটা। থিটাটা হচ্ছে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ। তো বন্ধুরা এখানে কি কি দিয়েছে? এ ভেক্টরটার মান, অর্থাৎ এ ভেক্টরকে মানকে আমরা এইভাবে লিখতে পারি, যেটা কত? 12। বি ভেক্টরের মান 5 একক, আর সি ভেক্টরের মান 13 একক। যদিও 5, 12, 13 একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে, সুতরাং এক্ষেত্রে উত্তরটা তো 90 ডিগ্রি আসবেই, ঠিক আছে? কারণ এ আর বি এর যোগফল যদি সি হয়, তাহলে সিটা হলো অতিভুজ, তাহলে এ আর বি এটা হচ্ছে লম্ব আর ভূমি হবে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ অবশ্যই 90 ডিগ্রি। তাহলে এখানে উত্তর তো 90 ডিগ্রি আসবেই, তাই আমি এখানে আলাদা করে এটা বসে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো, তাহলে সি এর মান কত? 13। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো 13 স্কোয়ার ইকুয়ালস টু এর মান হচ্ছে 12, তাহলে 12 স্কোয়ার প্লাস বি এর মান হচ্ছে 5, তাহলে 5 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু 12 ইন্টু 5 ইন্টু কস অফ থিটা, যেখানে থিটাটা আমাদের বার করতে হবে, ঠিক আছে? এখানে লিখে দেবে যে থিটাটা হচ্ছে, ধরি থিটাটা কি? এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, ঠিক আছে? এবার তাহলে আমরা এখানে বসিয়ে দিই 169 ইকুয়ালস টু 144 প্লাস 25 প্লাস 5 12 60, 60 দুগুণে 120 ইন্টু কস থিটা। আচ্ছা, 144 প্লাস 25 169 হয়। এই 169টা আমি এদিকে নিয়ে চলে আসলাম বাঁ দিকে, তাহলে এখানে আসলো 120 কস থিটা। এবার 169 কেটে গেলে তাহলে 0 হলো, তাহলে 120 কস থিটা ইকুয়ালস টু 0। তাহলে এই সংখ্যাটা ওদিকে নিয়ে চলে গেলে কত হবে? 0/120, মানে হয়ে যাবে 0। তাহলে কস থিটার মান 0। এবার বন্ধুরা তোমরা বলো তো, থিটার মান কত হলে তার কস 0 আসবে? তাহলে এটা খুব সহজ, যখন থিটার মান 90 ডিগ্রি, তখন 90 ডিগ্রির কসের মান 0 হয়। সুতরাং এখান থেকে আমরা পেয়ে গেলাম উত্তর থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। দেখো কত সহজ, ঠিক আছে? 90 ডিগ্রিকে আমরা আবার কিভাবে লিখতে পারি? π/2 আকারেও লিখতে পারি, ঠিক আছে? তাহলে এখানে আমরা উত্তর 90 ডিগ্রি লিখতে পারি অথবা π/2 লিখতে পারি। তাহলে এটা হচ্ছে উত্তর। খুব সহজ ছিল, তাই না? তাহলে পরবর্তী ভিডিওতেও আমি তোমাদের ভেক্টরের উপর অঙ্ক করাবো। এই অঙ্কগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখে নাও। খুব সোজা সোজা অঙ্ক ছিল, কিন্তু লজিক্যাল অঙ্ক ছিল, তাই না? অনেক কিছু লজিক আছে যেগুলো আমাদের জানতে হয়, শিখতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, ওকে? আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। ধন্যবাদ।